বেগম জিয়ার যখন বিয়ে হয় তখন তার বয়স মাত্র ১৫ বছর। বিয়ের পরপরই তার প্রাতিষ্ঠানিক শিক্ষা থমকে যায়। স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন তিনি ছিলেন পুরোপুরি পর্দার আড়ালে। ২ ছেলে তারেক ও আরাফাতকে নিয়ে সংসার সামলানোই ছিল তার মূল কাজ। ১৯৮০ সালে স্বামীর হত্যাকাণ্ডের পর তার সেই জীবন হঠাৎ করেই বদলে যায়। এক রাতের মধ্যেই তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন। I was a housewife, busy with my own house and own work. After the death of my husband, the people, they've brought me in the politics because they love my husband. They want President Zia's program and policy should continue. That's why they brought me here. I have to compromise because my children, I cannot give them time. They miss me. Obviously, I have changed, you can see. I have to work both. As the housewife, I was housewife. On the other side, I am mother. And other side, I have to work for the country, for the people, as the leader of the party. So I have to work both sides, and I manage it. শুরুতে বেগম জিয়া ছিলেন লাজুক ও অন্তর্মুখী প্রকৃতির একজন মানুষ। নিজের স্বল্প শিক্ষা ও রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কে তিনি সচেতন ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি একজন দক্ষ রাজনীতিক হয়ে ওঠেন। যদিও অর্থনীতি বা পররাষ্ট্রনীতির মতো খুঁটিনাটি বিষয়ে কথা বলতে তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। অনেকের মতে সামরিক শাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের কারণেই বেগম জিয়া নির্বাচনে জয়ী হন। তার ব্যক্তিত্ব তাকে বাড়তি সুবিধা দিয়েছে। অনেক নারী ভোটার তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক শেখ হাসিনার চাইতে বেগম জিয়াকেই বেশি পছন্দ করেন। This election, unprecedented number of women came to vote. They left their kitchens, they left their housework, and they came to vote. And the reason was that Begum Zia was a role model for them. A housewife turned into a politician. নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নারীরা একজন নারী সরকার প্রধান পাওয়ার সুযোগটি কাজে লাগান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তারা একটি মিছিলের আয়োজন করেন এবং নিজেদের দাবি দেওয়া সংবলিত একটি স্মারকলিপি জমা দেন। From a women's point of view, the problems are we deprive of a lot of things like education and etc., especially in the villages, and the fact that we're not given the fair rights that we deserve. That's why we're here today and just presenting our demands. We all feel that Begum Khalida Zia, being a woman, might take into consideration our demands. Not that they're necessarily on her agenda, but she just might listen to us. বেগম জিয়া অনেক ভোটারকে স্পষ্টভাবেই প্রভাবিত করতে পেরেছেন। তবে তার সরকারের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। বিরোধী দলে থাকার সময়ে দেশ যে বড় বড় সমস্যার মুখে ছিল সেগুলো মোকাবেলার ক্ষেত্রে বেগম জিয়ার স্পষ্ট কোনো নীতি থাকার প্রমাণও পাওয়া যায়নি। তবুও তখন এক ধরনের প্রত্যাশা ছিল। I think what is important is now not so much the inherent and built-in capability of the political leader herself. If she can get around her a set of good people, people who are committed to development in this country, people who have nothing to do with corruption, I think that she, given the fact that she has now a popular mandate, I think she is well poised. বাংলাদেশের মানুষ হয়তো গণতন্ত্রের লড়াইয়ে জয়ী হয়েছে, কিন্তু সামনে আরো কঠিন লড়াই অপেক্ষা করছে। নতুন সরকার এমন একটি দেশের দায়িত্ব নিয়েছে যেখানে দীর্ঘদিন ধরে চলছে শ্রমিক অসন্তোষ, অবকাঠামোগত দুর্বলতা এবং সবচেয়ে বড় কথা দেশটির অর্থনীতি ক্ষতবিক্ষত ও অনুন্নত। বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 11 কোটি এবং মাথাপিছু আয় মাত্র $170। 80 দশকের বেশিরভাগ সময় জুড়ে বাণিজ্যের অবনতি, বিদেশি সহায়তা কমে যাওয়া এবং এরপর দেশের ইতিহাসের ভয়াবহ দুটি বন্যা অর্থনীতিকে আরও দুর্বল করে তুলেছে। বাংলাদেশের অর্থনীতি তখন চরম সংকটে ছিল। বিনিয়োগ কম হওয়ার পাশাপাশি দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় $10 বিলিয়ন, যার সুদ পরিশোধ বাবদ বছরে প্রায় $700 মিলিয়ন খরচ হতো। The government has inherited an economy which is in shambles. The level of economic activity in all sectors have slowed down enormously, and the government really faces an uphill challenge. They have to do something very quickly to get back the economy on track.
এই চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়েছে বাজেটের কারণে। বাজেটের 17% সরকারি প্রশাসনিক খাতের জন্য বরাদ্দ এবং সরকারি হিসেবে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 15%। যদিও অনেকের ধারণা প্রতিরক্ষা খাতে প্রকৃত বরাদ্দ 30%-এর কাছাকাছি। অন্যদিকে দেশের 80% মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 2.5%। শিল্প খাতে বরাদ্দ আরও নগণ্য, মাত্র 0.3%। সরকারের সামনে থাকা তাৎক্ষণিক বড় সমস্যাগুলোর একটি হল লাগাম ছাড়া মূল্যস্ফীতি। গত 3 মাসে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 600%। ফজল হক নামের এই শ্রমিক, তার স্ত্রী রেহানা এবং তাদের 2 সন্তানের মতো অসংখ্য পরিবারের জন্য জীবনযাপন দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। মাসে 2000 টাকা আয় দিয়ে এখন আর ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হচ্ছে না। চাউলের দাম বাড়ছে, কাপড়ের দাম বাড়ছে, কেরোসিন তেলের দাম বাড়ছে, দাম বেড়েছে। বেশি টাকা উপার্জন না করে পারলে কাজ করে তাহলে কেমনে ছেলে মেয়েদের মানুষ করুম, কেমনে বাঁচামু, নিজেরা কেমনে বাঁচুম, সেটা ভয় নাই, সেটা তো ভয় আছে। নতুন সরকারকে এমন একটি অর্থনীতির মোকাবেলা করতে হবে যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। দীর্ঘ সামরিক শাসনের সময়ে ঘুষ, কমিশন বাণিজ্য ও অবৈধ লেনদেন ছিল প্রায় স্বাভাবিক ব্যাপার। এতে অর্থনৈতিক উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। Corruption is a major problem in Bangladesh. This is a problem that has really eaten into the core of our public institutions. It has actually constrained economic activity. This government would have an uphill battle against corruption because it is so deeply embedded in the system now, and she really has to find a way to deal with this problem. Otherwise, all her short-term and medium-term economic programs are going to be subverted. দুর্নীতির কারণে শিল্প খাতেও একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত খাতে, যা দেশের মোট শিল্পের প্রায় 40%। পুরনো টেক্সটাইল ও পাটকলগুলো বড় ধরনের লোকসানে চলছে। বেসরকারি খাতও খুব ভালো অবস্থায় নেই। মতিন চৌধুরী ও দিদার হোসেন 1986 সালে রুহিন টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। একসময় বছরে $1.5 মিলিয়ন ব্যবসা থাকলেও এখন প্রতিষ্ঠানটি লোকসানে চলছে এবং দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। অনেক শিল্পপতির মতো তাদেরও কর্মী ছাঁটাই করতে হচ্ছে। তারা মনে করেন শিল্প টিকিয়ে রাখতে হলে সরকারকে অবশ্যই চোরাচালান বন্ধ করতে হবে, যা তাদের ব্যবসা ধ্বংস করে দিচ্ছে। 1/3 of Bangladesh has a common border with India. Therefore, textile across the border are trickling in without any tax paid, and we can never compete against that textile. Secondly, there has been smuggling by the river routes. River sea fish trawlers going out and coming in. They would have fish on the top, cigarettes, fabrics, and other things in the bottom. So they came in and they didn't pay any duty. What I would like for our industries to survive in the next government would be to very strongly address upon smuggling in all respect. I mean, that's not for the textile industry only, but for other industries also, to stop the smuggling at all levels. Of course, we'll stop corruption. That's the main thing, so that we can regain the confidence of the people. I won't give you the details now because we are having a planned program, an action program on it. We are working on it and have the details very soon. But I can assure you, when the head is not corrupt, you see, this image, this spirit, this idea seeps downwards, and it becomes easy. But if the head is corrupt, it's never easy. তবে দুর্নীতি দূর করার সমস্যার চেয়ে বড় সমস্যা হল কৃষি খাতের সমস্যা। বাংলাদেশ মূলত একটি কৃষি নির্ভর দেশ, যেখানে 80% মানুষ কৃষি জমির ওপর নির্ভর করে জীবনযাপন করে। কিন্তু কৃষি খাতে প্রবৃদ্ধি থমকে আছে, অথচ জনসংখ্যা প্রতি বছর 2.4% হারে বাড়ছে। We must provide more facilities to the people involved, directly or indirectly, in agriculture. So this has to be dramatically changed or dramatically improved. And there comes, subsidy in the fields of agriculture, providing more work for the labourers in the agricultural fields, and digging more canals, providing more water, more pumps, and all the facilities that an agriculturist or a farmer or a worker in the field needs,
কিন্তু সরকারের পক্ষে এই কাজ করা বেশ কঠিন। গত 9 বছরে খামারের আকার ছোট হতে হতে 1 হেক্টরের নিচে নেমে এসেছে এবং ভূমিহীন পরিবারের সংখ্যা বেড়ে 45% দাঁড়িয়েছে। এর ফলে দারিদ্র্যের হারও তীব্রভাবে বেড়েছে। You have a labor force which is something like 37 million people in this country. And at least a third of this total labor force does not find employment throughout the year. And you add to this something like 12 million people that would be added to the labor force between now and the turn of the century. And you see immediately what sort of a horrendous task the new government would have in terms of providing stable employment opportunities to such a large number of people. We have to enter into the phase of industrialization to enter the 21st century. We need to have more industries which can provide more people to work. It has its, of course, normal time span in which you have to do it, But certainly, if you recover the money that's been stolen away, number one, and if you make all the factories and mills working normally, which they haven't run for the last 9 years. So I think we can do it within a very short time. বেগম জিয়ার সরকার দেশের অর্থনীতি পুনর্গঠন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে কিনা তা সময়ই দেখাবে। যদি গভীর অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করা না যায়, সেটি বেগম জিয়ার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। বেগম জিয়ার সামনে আরেকটি সম্ভাব্য ঝুঁকি হল সেনাবাহিনী। অনেকের ধারণা ভবিষ্যতের সেনারা আবার রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে। বিএনপির অনেক সদস্যই সাবেক সেনা অফিসার এবং বেগম জিয়া নিজেও একজন জেনারেলের স্ত্রী। এ কারণে কিছু মানুষ মনে করেন সেনাবাহিনী থেকে বিএনপি সমর্থন পেতে পারে। That army ruled Bangladesh for 14 years out of 20. That speaks for itself. Begum Zia will have to be very careful. She must not do something which antagonizes army. And at the same time, she also must not do something going out of her way to please the army, because if she does that, she will antagonize her electorate. সেনাবাহিনী সবসময় নিজেদেরকে বাংলাদেশের সমাজে বিশেষ মর্যাদা সম্পন্ন গ্রুপ হিসেবে দেখে। বাজেটে তাদের জন্য বড় অংশ নিশ্চিত বরাদ্দ থাকে। সেনাদের অংশ কমানোর চেষ্টা করলে বেগম জিয়ার জন্য ঝুঁকি তৈরি হতে পারে। I hope not she doesn't cut the budget, but then we understand the problem of the government, the constraints of the budget. We are aware of it. We belong to the country. We are part and parcel of the nation. The BNP and army will be like the cat and the mouse. They'll be watching. The army will be watching very carefully Begum Zia's administration, and whether she will be cutting the army budget or not. If the budget is cut, then there are chances that she may have to step out, like Benazir's government had to after 18 months of rule. তবে এই মুহূর্তে সেনাদের বন্দুক নতুন সরকারের দিকে তাক করা নেই। অর্থাৎ তারা নতুন সরকারের ওপর সেভাবে নজর রাখছে না, বরং সব চোখ এখন বেগম জিয়ার দিকে। এটা দেখার জন্য যে তিনি আগের সরকারগুলোর ব্যর্থতা কাটিয়ে সফল হতে পারবেন কিনা।